হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, যেমন আমার রোজ সোমবারে ডিউটি থাকে, তো সেই রকমই কিন্তু আজকেও বেরিয়েছিলাম। বাড়ি এসে বসে পড়লাম সবজি কাটতে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তাই ঝটপট করে রান্নার কাজটাও তো সারতে হবে, কারণ সবার খিদে পেয়ে যাবে। তো বাবার জন্য কিন্তু এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কর্তামশাই বাড়িতে না থাকলে আমাদের একটু কাজের চাপ একটুখানি হলেও কম হয়। তার কারণ কর্তামশাই বাড়িতে থাকলে সকালবেলা লুচি না হলে পাস্তা, চাউমিন এইসবই করতে হতো আগে। তো যেহেতু নেই, যার জন্য আজকে একদম সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর পাপাও তো সকালবেলা ভাত খাবে। আর এইদিকে কিন্তু পাপা এসেছিলো, পাপার সাথে গল্প করছিলাম আর একটা কাকির সাথে গল্প করছিলাম আর সবজিগুলো বানাচ্ছিলাম। আর কর্তামশাই বাড়িতে না থাকলে না একদম ফাঁকা ফাঁকা লাগে, মানে কেমন একটা যেন লাগে, মনে হচ্ছে যে আমার জীবনও কেউই নেই, এইরকম একটা ফিল হয়। তবে কাউকে সেই ফিলটা একদমই বুঝতে দিই না, সবার সাথে হাসি মুখে থাকার চেষ্টা করি আর কি। তো সকলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে তোমার কর্তামশাই বাইরে চলে গেল, তোমার একটুও মন খারাপ হয় না? তখন আমার তাদেরকে উত্তর দেওয়ার মতন কোনো কিছু থাকে না। আসলে তাদের সামনে হাসি খুশি থাকি বলে সবাই ভাবে কি যে আমার মনের মধ্যে একটু মায়া দয়াটা হয়তো কম। তাদেরকে কি করে বোঝাবো বলুন তো? আসলে যেই মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছি, সে যদি কাজের সূত্রে বাইরে গিয়ে থাকে তাহলে কেমন লাগে। আর আমার বাপের বাড়ি প্রায় অনেকটা দূর, আর প্রায় 1 বছর হতে চললো এখনো পর্যন্ত বাপের বাড়ি যায়নি। আমার বাপের বাড়ি থেকে প্রায় শ্বশুর বাড়ি আসতে প্রায় 12 ঘন্টার মতন লাগে। আর আমার কর্তামশাই ঠিক এই শ্বশুর বাড়ি থেকে কাজের সূত্রে যায় প্রায় 12 ঘন্টার কাছাকাছি। আর আমি এই 24 ঘন্টার মাঝখানে পড়ে রয়েছি। তো যাই হোক, শ্বশুর বাড়িতে যেহেতু সারা জীবন থাকতে হবে, তাই এখানে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর মেয়েদের জীবনটাই ঠিক এইরকমই করে দিয়েছে ভগবান। মানে ছোটোর থেকে বড় হয়েছে বাপের বাড়িতে, আবার যেই বিয়ে দেওয়ার উপযুক্ত হলো অমনি শ্বশুর বাড়ি চলে এলাম। কি আজব, তাই না? যাদেরকে আমরা চিনি না জানি না, তারাই নাকি বিয়ের পর সব থেকে আপন হয়ে যায়। আসলে সেটা না, আসলে ব্যাপারটা হলো মেয়েরা শ্বশুর বাড়ি গেলে তাদেরও কিন্তু একটা সংসার হয়ে যায়। তখন কিন্তু মাথায় একটা চাপ থাকে যে সংসারটাকে কিভাবে ভালো রাখবে, বাচ্চা কাচ্চা হলে তাদেরকে কিভাবে দেখাশোনা করবে, কিভাবে পড়াবে, কি খাওয়াবে, কিভাবে ভালো রাখবে, সমস্ত কিছু খেয়াল রাখতে রাখতে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সব কিছুই ভুলে যেতে হয়। তো যাই হোক, এইসব কথা না হয় বাদ দিলাম। আজ আমাদের রান্না হবে ডিম কারি। তার জন্য দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাচ্ছি, সেটা কি তোমরা কেউ খেয়াল করেছো? তো যাই হোক, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে নেব। আসলে পুরনো কথা যত মনে রাখবে মনের ভেতরে ততই কিন্তু বেশি কষ্ট পাবে, তাই পুরনো কথা সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই দিকে দেখো, ভিডিওর চক্করে তো আমি কতবার যে জল দিয়ে দিলাম, এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে কিন্তু আমার চোখে পড়লো। আর আমি একটু আগাগোড়াই কিন্তু জলটা আমি যে পরিমাণ মতো দেবো সেটা একবারে দিতে পারি না, একটু একটু করে নাড়বো আর দেখবো যে জলটা আরও কতটা লাগবে। তো এটাই কিন্তু শেষ নয়, আমি আরও একবার জল দিয়ে দিয়েছিলাম, মানে মোটামুটি আমি 3 বার জল দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো এদিকে জলটা দিয়ে আমি বসে পড়লাম এদিকের কাজগুলো সারতে, কারণ রান্নাঘরে রান্না করা কাজ বাদেও কিন্তু প্রচুর কাজ থাকে। এটা তো কেউ বুঝতেই চায় না। অনেকে ভাবে যে তোমরা তো শুধু রান্নাই করো, বিশেষ করে ছেলেরা বউদেরকে বলবে তোমরা তো শুধু রান্না করো, আর কি কাজ করো? তবে রান্না করার কাজ বাদেও কিন্তু প্রচুর কাজ থাকে, সেটা যদি ছেলেরা করতো নিশ্চয়ই কিন্তু বুঝতো। তো যাই হোক, ছেলেদের কাজ আর মেয়েদের কাজ অনেকটাই তফাৎ। ছেলেরাও প্রচুর কাজ করে, সংসারের খরচা চালানোর যত দায়িত্ব কাজ রয়েছে সব কিন্তু ছেলেদের করতে হয়। আর সংসারে কিন্তু মেয়ে এবং ছেলে দুজনারই খুবই প্রয়োজন। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে, তাই এদিকে বাকি যত সব কাজ রয়েছে সবগুলো কিন্তু করে নিচ্ছি। আর তার সাথে এখানে পাপাও রয়েছে, তো পাপাকে দেখাশোনা তার সাথে সংসারের কাজও কিন্তু মোটামুটি আমার অনেকটাই করতে হয় একা হাতে। তো যাই হোক, এদিকে তো মোটামুটি আমার কাজ করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর পাপার দুষ্টুমিগুলো দেখো, আমি চলে গেছি আমার পেছন পেছন ও যাচ্ছে। আর আমি সবসময় ঘরের দরজাটা বন্ধ রেখেই কিন্তু সবসময় কাজ করি পাপা ঘরে থাকলে, কারণ ওকে একটু ফাঁকা পেলেই কিন্তু ও দরজা খোলা দেখলে ও পালিয়ে যায়, এখন যেরকমটা দেখলে। তো ও একটু বাইরে খেলা করছে, এই ফাঁকে আমি ঘরটাকে মুছিয়ে নেই। আর ঘরে যদি এখন চলে আসে দৌড়োদৌড়ি করতে গিয়ে তো কখন মাথা ফাটিয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এদিকে আমার মোটামুটি কিন্তু ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে। আবার কলপারে প্রচুর বাসন জমা হয়ে রয়েছে। রান্না করার সাথে সাথেই যতটা কাজ পারি আমি এগিয়ে রাখার চেষ্টা করি। আর একবার ঘরে ঢুকলে পরে আমার আর এইসবে কাজে হাত দিতে ইচ্ছে করে না। আর আমাদের এই বাসন কোসন রাখার জায়গা হলো রাস্তাটার মাঝখানে, এখানে সবাই যেহেতু যাওয়া আসি করে, যার জন্য একদমই ফেলে রাখি না।
ঝটপট করে এসব কাজ করে নেই। তারপর এখন আবার পাপাকে খাওয়াবো, মানে এই যে বাসনকোসনগুলো রয়েছে এসব কাজ করে আবার পাপাকে খাওয়ানো আছে। মোটামুটি আমাদের কিন্তু 12টা পর্যন্ত প্রচুর কাজ থাকে। তো যাই হোক, আজকে প্রচণ্ড গরমও পড়েছে। আমি আবার এইসব বাসন মেজে ঘষে তারপর আবার আমিও স্নান করে নেব পাপার সাথে। এত পরিমাণে গরম থাকলে আমার মোটামুটি দিনের বেলা 3বার স্নান করা হয়ে যায়। সকালে বাসি কাজ করে তো একবার স্নান করতে হয়, আর দুপুরবেলা পাপাকে স্নান করাতে গিয়ে তো অর্ধেক আমিই ভিজে যাই। তারপর দুপুরে স্নান করা হয়ে গেলে মোটামুটি আমাদের সন্ধ্যার সময় আবার প্রার্থনা থাকে, তো সন্ধ্যার সময় তো গা ধুতেই হবে, এটা তো একদম কমন। তবে এই সমস্ত কাজ আমার খুব একটা কিন্তু কঠিন মনে হয় না, তার কারণ বাপের বাড়িতে আমি প্রচুর কাজ করেছি। জমির কাজ থেকে শুরু করে বাড়ির কাজ, সমস্ত কাজ কিন্তু করতে হয়েছে। তার সাথে টিউশনি পড়ানো, আমার পড়াশোনা করা, তো তখন কিন্তু আমার মনে হয় আরও বেশি কাজের চাপ ছিল। তবু শ্বশুর বাড়িতে যেহেতু সেরকম কোনো কাজ নেই, মানে এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। তো আমাদের সকালে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি পাপাকে স্নান করিয়ে দিয়ে ঘরে এলাম। তো পাপা এখন ঘুমোবে, তো চলো পাপাকে এখন ঘুম পাড়িয়ে দেই। তারপর বিকেলে আজকে প্রচুর কাজ রয়েছে, তো ঘুম থেকে উঠে তারপর আবার দেখা হচ্ছে, তাই তো? A few moments later. তো এখন বাজে প্রায় বিকেল 4টের কাছাকাছি, আর পাপাও ঘুম থেকে উঠে গেছে। ওকে খাইয়ে দাইয়ে পাশে দিদি বাড়িতে দিয়ে আসলাম। তার কারণ আমার এখন প্রচুর কাজ রয়েছে। এই যে বিছানার ওই যে জামা কাপড়গুলো ঢিপ করা রয়েছে, তো ওগুলো এখন আমি গোছগাছ করব, আর তার সাথে বিছানার চাদরটাকেও আজকে চেঞ্জ করে দেবো, কারণ প্রায় 10-12 দিন হয়ে গেল বিছানার চাদরটাকে তোলা হয়নি। তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই, কারণ আবার পাপা চলে আসবে। ঘরে একটা আলনা না থাকলে কিন্তু জামা কাপড়ের অবস্থা ঠিক এই রকমটাই হয়ে থাকে। আর পাপার জামা কাপড় যেহেতু অনেকটাই বেশি, বালতি ব্যাগ দুটোই কিন্তু পাপার জামা কাপড়গুলো রেখে দিয়েছি, আর আমাদের জামা কাপড় যা থাকে আমি এই কোনাটায় ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, আর একটা ঘরে আলনা থাকলে ভালো হতো, যেহেতু আমাদের ঘরটা একদমই ছোট্ট একটু। তো দুপালার একটা আলমারি আর একটা ড্রেসিং টেবিল আর একটা সোফা, তো এই হলো আমাদের ঘরের জায়গা। আর আমাদের যেহেতু একটা বারান্দাও নেই, যার জন্য আরো ভীষণ অসুবিধা হয়। তো যা কিছুই মানে বাইরে থাক না কেন সবকিছু ঘরেই আনতে হয় আর কি। তো যাই হোক, আমার তো এদিকে বিছানার চাদরটা পাতা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই চাদরটা কিন্তু আমাদের পয়লা বৈশাখে নিয়ে এসেছিলো, তবে একটু রঙটা অনেকটাই চটে গেছে। মানে চাদরের দাম অনুযায়ী মানে এখনকার চাদরের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। এখনকার জিনিসপত্রগুলোই এরকম, মানে দাম বেশি অথচ কোয়ালিটি একদমই খারাপ। তো যাই হোক, একদম সুতির, পিওর সুতির, যার জন্য হয়তো রঙটা এরকমভাবে চটে গেছে। আর এইদিকে আমি বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছি। আর আমাদের ওই বিছানার কোনাটায় দেখতে পাচ্ছ কেমন কালচে কালচে হয়ে গেছে। তো ওখানে কিন্তু আমাদের আগে ঠাকুর ছিল, মানে একটা টেবিলের ওপর ঠাকুর পাতানো ছিল, তো সেখানে প্রদীপ ধরিয়ে ধরিয়ে সেরকম কালো হয়ে গেছে। তবে ওগুলোকে অনেক তোলার চেষ্টা করেছি, কিন্তু একদমই ওঠেনি। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানার চাদরটা পাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি বালিশের কাভারটাও কিন্তু ভরে নিচ্ছি। আর আমার বাড়িতে মানে আমার এখন বর্তমানে ঘরে থাকবে একটাই বালিশ, কারণ আমি যেহেতু একাই ঘুমাবো, যার জন্য একটা বালিশই আমি রাখি। আর আমাদের ঘরে বিছানাটা একদম খাটটা একদম ছোট্ট মোট্ট, তো বেশি কিছু রাখি না। তারপর দেখো এদিকে জড়ো হয়ে গেছে কত জামা কাপড়, এসব ভাঁজভুজ করতে তো আমার অনেকটা সময় লেগে যাবে। আমি কি বলো তো, যতই ভাঁজ করে রাখি না কেন সব কিছু আবার এলোমেলো হয়ে যায়। আর বিছানার ওই কোনাটায় রাখলে তো পাপা একদম দুষ্টুমি করে করে সব এলোমেলো করে দেবে নিজের ইচ্ছায়। তো যাই হোক, আমার প্রত্যেক দিন এরকম মানে ডেইলিকারের কাজ এগুলো আর কি। তো যতই আমি গোছগাছ করে রাখি না কেন সব আবার এলোমেলো করে দেবে। তো যাই হোক, তবুও গোছগাছ করে রাখতে হবে, বাড়িতে যতই কাজ থাকুক না কেন আর কি। আর দেখো পাপার জামা কাপড়ই কিন্তু বেশি। আর আমাদের বাড়িতে যতই বলি না যে কাজ কম, তবুও কিন্তু মানে একটা একটা করে কাজ বেরোতেই থাকে। মানে ঘর দুয়ার পরিষ্কার করতেই কিন্তু আমাদের প্রায় অনেকটা সময় লেগে যায়। আর এদিকে দেখো, আমার তো এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, তাই বিকেলবেলায় একটুখানি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটা হলো আমাদের প্রত্যেক দিনের কাজ, বিকেলবেলা একটু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো এটা প্রত্যেক দিন আমাদের করতে হয়। আর আমাদের যেহেতু একটাই রুম, যার জন্য আরও বেশি পরিপাটি করে রাখতে হয়। একটা বাইরে থেকে লোক এলে কিন্তু বসতে দেওয়ার সেরকম জায়গা নেই। আর ওই যে বারান্দাটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো নিশ্চয়ই বলবো ওই তো বারান্দা, তাও কেন তোমরা বলছো যে তোমাদের একটা রুম। আমাদের বাড়িতে প্রচুর মেম্বার রয়েছে, মানে আমার শ্বশুর মশাইরা যেহেতু 4 ভাই, তো 4 ভাইয়ের পুরো ফ্যামিলি কিন্তু একই বাড়িতে থাকা হয়, যার জন্য কিন্তু এরকম ছোট ছোট করে জায়গা এক একজনের। তো যাই হোক, আমার কিন্তু এদিকে ঘরটা গোছাগুছি করা কমপ্লিট হয়ে গেছে।
তো যাই হোক এরকম করে গোছগাছ করে রাখলাম, একটু পরেই দেখবে আবার সব এলোমেলো হয়ে গেছে, তো কিছু করার নেই। আর এই যে এখানটায় দেখো একটা লক্ষ্মী ঠাকুরের জন্য ড্রেস বানাবো, মানে শাড়ি বানাবো, যার জন্য এই কাপড়টাকে আমি বের করে রাখলাম জামা কাপড় ভাঁজ করার সময়। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সকলকে জানাই জয়গুরু।